আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, নোট টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে আমি নিয়ে আসছি পরিসংখ্যান অধ্যায়ের একটি শর্ট টেকনিক। এই টেকনিকের মাধ্যমে যেন তোমরা অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ একটি ছোট্ট কৌশলের মাধ্যমে যেন তোমরা সবই করতে পারো। আমি জানি প্রিয় শিক্ষার্থীরা অনেকে তা মনে রাখতে পারে না। অনেকেই কখন কোনটা হয়, যখন এটা আমি কাদের জন্য বলছি, যারা একটু প্র্যাকটিস কম করো, যারা হয়তো বা ম্যাথে একটু দুর্বল, তাদের জন্য আমি শর্ট টেকনিকটি দিচ্ছি, যা একেবারে সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখিও। যদি দেখো ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। এই শর্ট টেকনিকটি হলো বিএমও ওসিকে আছে বলি। যদি তুমি এই টেকনিকটা মনে রাখো, ছন্দটা মনে রাখো, তাহলে অবশ্যই তোমরা এই তিনটি যে তোমাদের সমস্যা হয়, অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ, তাহলে তোমাদের সমস্যা হবে না। চলো ক্লাসটি দেখে নেওয়া যাক। বি এম গো বি এম গো ওসি কে আছে গণি। দেখো বি তে হলো আমার বহুভুজ, বহুভুজ। এম তো হলো তোমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু। গতে হলো তোমার গণসংখ্যা, গণসংখ্যা। ওতে মানে অজীব রেখা, অজীব রেখা। সিতে হলো তোমার অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কেতে হলো তোমার ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আতে হলো তোমার আয়তলেখ, লেখো। সে হলো তোমার অবিচ্ছিন্ন, 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 অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। গণিতে হলো তোমার গণসংখ্যা। দেখো তাহলে ছন্দটা হলো তোমার বিএমও ওসি কে আছে গণি। তাহলে বিতে হলো তোমার বহুভুজ, এম তে তোমার মধ্যবিন্দু। যখন তোমার বহুভুজ আসবে, যখন তুমি লিখবা, এটা মনে রাখার কৌশল হলো এম তে হলো বহুভুজ, বিতে হলো বহুভুজ, এম তে হলো মধ্যবিন্দু এবং গত হলে গণসংখ্যা। তাহলে বহুভুজের ক্ষেত্রে তোমার কি কি লাগবে? শ্রেণীবিভক্ত অবশ্যই সবার ক্ষেত্রে লাগবে। আমি আবার বলতেছি, এই তিনটা যে আছে তোমার বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ, সবার ক্ষেত্রে প্রথমে শ্রেণীবিভক্তি লাগবে বা শ্রেণীসীমা বা শ্রেণীর ব্যবধান। তাহলে আমি যদি বহুভুজের ক্ষেত্রে যাই, তাহলে বি এম গো পর্যন্ত যাবা তুমি। বিতে হলো বহুভুজ, আর বহুভুজের ক্ষেত্রে কি কি লাগে? মধ্যবিন্দু আর গণসংখ্যা। বহুভুজের ক্ষেত্রে কি লাগবে? বহুভুজ, মধ্যবিন্দু এবং গণসংখ্যা। ওসি কে মানে অজীব রেখার ক্ষেত্রে যখন তুমি যাবা, অজীব রেখার ক্ষেত্রে কি কি লাগবে দেখো। ওতে হলো অজীব রেখা, সিতে হলো তোমার, সিতে হলো অবিচ্ছিন্ন, মনে রাখার কৌশল।
সিতে হলো তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর কেতে হলো তোমার ক্রমযোজিত গণ সংখ্যা। কি বললাম? অজীব রেখার ক্ষেত্রে তোমার লাগবে অজীব রেখা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা। আর ক্রমযোজিত গণসংখ্যা যখন প্রয়োজন হয় তার পূর্বে তোমার গণসংখ্যা দেওয়া থাকবে, আর গণসংখ্যা তোমার ক্রমযোজিত গণসংখ্যা বাহির করতে হবে। আয়তন ক্ষেত্রে লাগবে আছে গণি, আতে তোমার আয়তন লেখো, সেতে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর গণিত তোমার গণ সংখ্যা। এই টেকনিকটা তুমি যদি মনে রাখো তাহলে তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে কি কি লাগবে এবং বহুভুজের ক্ষেত্রে কি লাগবে, আয়তনের ক্ষেত্রে কি কি লাগবে তা তুমি মনে রাখতে পারবা। দেখো এটা তুমি আবার সুন্দরভাবে তোমার খাতায় নোট করে তুলে নাও যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একে একে একটি উদাহরণ দিয়ে এই তিনটি আমি শেখাবো, বহুভুজ, তার অজীব রেখা এবং আয়তন রেখা। একটি ছকের মাধ্যমে আমি তিনটি শেখাই দেব, এখন তোমরা দেখে নিবা। আর পর্যায়ক্রমে অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, যেন আমি ভিডিও তৈরি করতে যেন উৎসাহিত হই। এখন আমি একটি গণিতের সমস্যা নিয়ে এই বহুভুজ, অজীব রেখা এবং আয়তন রেখা সম্পূর্ণ আমরা করব। তোমার যে মূল বই যে 10 নম্বর অঙ্কটি আছে পরিসংখ্যানের, সেখানে তোমার কি কি দেওয়া আছে, বহুভুজ এবং অজীব রেখা। আমি এখানে তিনটা শেখাবো, বহুভুজ, অজীব রেখা এবং আয়তন রেখা, তোমরা তিনটা শিখবা। চলো আমরা অঙ্কটি সমাধান করি। তোমরা একটি নোটের খাতায় তুলে নাও, এটা তোমার পরে প্রয়োজন লাগবে। দেখো আমি এটা সাইডে তুলে দিচ্ছি। দেখো তোমার মূল বইয়ের অঙ্কটি ছিল 10 নম্বরে, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নির্বেশন সারণী দেওয়া হলো। পদার্থ উপাত্তের গণসংখ্যা কি বলছে, বহুভুজ এবং অজীব রেখা। তোমার মূল বই আছে শুধু বহুভুজ এবং অজীব রেখা, আমি শুধু আবার একটু অ্যাড করলাম আয়তন রেখা। আমি তিনটাই করব এই সমস্যা দিয়ে, গণিতের এই সমস্যা দিয়ে পরিসংখ্যানে আমি তিনটাই করব। কি বলছি, বহুভুজ, অজীব রেখা এবং আয়তন রেখা আঁকো। এই তিনটা আমি তোমাকে আগে দেখাবো। কিভাবে দেখাবো? এক ছন্দের মাধ্যমে বিয়োগ ও সিকে আছে করি। তাহলে বহুভুজ প্রথমে বলছে বহুভুজ, তাহলে বহুভুজের ক্ষেত্রে আমার কি কি লাগবে? প্রথমত লাগবে, দেখো এখানে বিয়োগ, আর আমার প্রয়োজন নেই, বিয়োগ। বিতে হইছে বহুভুজ, এম তে মধ্যবিন্দু, আর গতে হইছে তোমার গণসংখ্যা। তাহলে বহুভুজ এবং মধ্যবিন্দু গণসংখ্যা, বহুভুজের ক্ষেত্রে আমার লাগবে মধ্যবিন্দু ও গণসংখ্যা, আর প্রতিটার ক্ষেত্রে তো আমার শ্রেণীবিভক্তি লাগবে। বহুভুজ বলো, অজীব রেখা এবং আয়তন রেখা সবার ক্ষেত্রে আমার এখানে শ্রেণী দেওয়াই থাকবে, যে শ্রেণী দেওয়া থাকবে সেটা আমার লাগবে, সবার ক্ষেত্রে লাগবে। তার প্রথমে আমি একটু দেখে নেই এই ছকটা তৈরি করার জন্য, এটা বহুভুজের ছকটা তৈরি করব কিভাবে সেটা একটু। বহুভুজ অঙ্কনের সারণী। প্রথমে শ্রেণীবিভক্তি দেব, শ্রেণীবিভক্তি, তারপর বলবো কি বিয়োগ, তার মানে মধ্যবিন্দু, এই সেই মধ্যবিন্দু দেব এখানে। তারপর গতে হলে তোমার কি গণসংখ্যা, এই সেই গণসংখ্যা ছক। প্রথমে শ্রেণীবিভক্তি দেওয়া আছে, সেই শ্রেণীবিভক্তি। শ্রেণীবিভক্তি বিয়োগ, অর্থাৎ এম হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু, আর গণসংখ্যা। সেই প্রথমে কত দেওয়া আছে, 31 থেকে 40,
এখন দেখো মধ্যবিন্দু কিভাবে বাইর করতে হয়। যাদের মধ্যবিন্দু বাইর করতে সমস্যা, বের করতে সমস্যা, আমার এই পরিসংখ্যানের একটি বেসিক ক্লাস আছে, সেই বেসিক ক্লাসের মধ্যে সম্পূর্ণভাবে আলোচনা করা আছে, তোমরা সেটা দেখে নিও। আমি এখানে তোমাদের শেখাচ্ছি, তোমরা যেন বুঝতে পারো। প্রথমে হাতে তোমার ক্যালকুলেটর নেবে। দেখো তো এখানে 31 এবং কত আছে 40, 31 থেকে 40, এই 31 এবং 40 তোমরা যোগ করে নেবে। যোগ করার পর তুমি দেখো কি বলছি, 31 যোগ 40 যোগ করার পর আসলে তোমার 71, তারপর তুমি ভাগ দিবে 2 দিয়ে, আসলে তোমার কত 35.5, 35.5। কত আসলে তোমার 35.5। দেখো এখানে 31 এবং 40 যোগ করে 2 দিয়ে ভাগ দিবে, ভাগ দেওয়ার পর আসলে তোমার কত 35.5। দেখো এখানে বেশ কিছু কয়েকটা নিয়মে তুমি এটা করতে পারবে, এখন বারবার যোগ করে আর ভাগ করার প্রয়োজন নেই, তুমি শর্টকাটে করবে। দেখো তো এখানে 31 থেকে কত বেশি আছে, এখানে হাতে একটু হিসাব করে দেখো, 31, 32, 33, 34, 35.5 কত বেশি আছে 4.5, তার প্রতিটা ক্ষেত্রে তোমার 4.5 বেশি হবে। তাহলে এখানে কত আছে 41 আছে, তাহলে 45.5, এখানে কত আছে 51 আছে, তাহলে 55.5, এখানে কত আছে 61 আছে, তাহলে 65.5 এভাবে হবে। অথবা না তুমি 41 যোগ 50 ভাগ 2 আসবে তোমার কত 45.5। এই তাও যদি তোমার বুঝতে সমস্যা হয়, আর একটা সহজ বুদ্ধি দেখো। দেখো তো এখান থেকে আর এখানে তোমার এটি কি হিসাবে আছে, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? এই চলকটা তোমার কি হিসাবে আছে, বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক? তার ব্যবধান তোমাকে বুঝতে হবে। এই ব্যবধান বোঝার জন্য আমি আবার বলতেছি, আমার সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা আছে। এই পরিসংখ্যান অধ্যায়ের প্রথম বেসিক আলোচনা আছে একটি ভিডিওতে, সেই ভিডিওর সম্পূর্ণভাবে আলোচনা আছে, তোমরা দেখে নিবা। এখানে ব্যবধান কত, এটি বিচ্ছিন্ন। যখন বিচ্ছিন্ন হয় আমরা কি জানি, এটা সূত্রটা কি জানি, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1, এটা দিয়ে তার ব্যবধান চলে আসে। তুমি দেখো তো এখানে ব্যবধান কত আছে, তবু যদি তোমার বুঝতে সমস্যা হয়, এখানে তোমার আছে 31 থেকে 40, আবার এখানে আছে 41, এখানে 50, আবার এখানে 51, তার মানে কি 1 বেশি করে আছে। এই চলকের নাম হচ্ছে তোমার কি বিচ্ছিন্ন চলক। যখন বিচ্ছিন্ন চলক হয়, সূত্র যদি তোমার মনে না থাকে, তাহলে 31 সহ তুমি করবা। দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, কত ব্যবধান হবে তোমার 10 ব্যবধান। তাই 10 ব্যবধান। আমি এখানে তোমাকে বলছিলাম কত 31 যোগ 40 ভাগ করলে হয় তোমার 71, যোগ করলে তোমার কত আসে 71, ভাগ করো 2 দিয়ে আসলে তোমার কত 35.5। আমরা ব্যবধান দেখছি কত, ব্যবধান ছিল 10। তুমি যদি আবার বারবার যোগ এবং ভাগ না করতে চাও, তার প্রতিটা এখানে তোমার 35.5 আসছে, প্রতিটাতে তুমি আবার যোগ দাও 10। দেখো 45.5, 45.5, 45.5, আবার তুমি যোগ দাও 10, আর 55.5, আবার তুমি যোগ দাও 10, 65.5, আবার তুমি যোগ দাও 10, 75.5, আবার তুমি যোগ দাও 10, 85.5, আবার তুমি যোগ দাও 10, 95.5। এই হলো তোমার মধ্যবিন্দু। তুমি প্রথম তুমি বাইর করে নেবে কি 31 যোগ 40, অর্থাৎ প্রথম সেট ভেক্টর তুমি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিবে। ভাগ দেওয়ার পর
ব্যবধান যত তত তুমি যোগ দিবে। এখানে ব্যবধান কত আছে? শ্রেণীবৃত্তি 10 আছে। তার প্রতিটা ক্ষেত্রে তোমার 35/5 যে আসলো তার সাথে প্রতিটা তুমি 10 10 যোগ করে নিবা, তাহলে তুমি এখানে মধ্যবিন্দুটা পাবা। তাহলে যদি তোমার বুঝতে সমস্যা হয় 1 3 যোগ 10 40 ভাগ 2 35/5, 41 যোগ 50 ভাগ 2 45/5, 51 যোগ 60 তুমি 55.5, 61 যোগ 70 65.5, অথবা ভাগ দিয়ে টোটালে কি করবে তুমি 2 দিয়ে ভাগ দিবা। এখানে 71 যোগ 80 ভাগ 2 দিবা আর উপর 75.5, এভাবে তুমি মধ্যবিন্দুটা বাহির করে নিবা। আমি আবার বলছি, প্রথমটা বাইর করার পর তুমি দেখো কত আসছে সেটা দিয়ে করতে পারো, না হয় ব্যবধান দিয়ে করতে পারো, না হয় দুইটা যোগ করে শ্রেণীবৃত্তি যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা তোমার হবে মধ্যবিন্দু। তাহলে এখানে মধ্যবিন্দু দেখলাম। দেখো গণসংখ্যা কত আছে? প্রথমে আছে কত? 6 8 10 12, তারপর 5 7 এবং 2। 6 8 10 12 5 7 এবং 2। আমি এখানে গ্রাফ যদি নেই তাহলে হয়তো ছোট বুঝতে সমস্যা হবে। আমি একটা তোমার এখানে গ্রাফ ড্রয়িং করে নিচ্ছি যেন তোমার বুঝতে সুবিধা। একটা গ্রাফ ড্রয়িং করে নিলাম এখানে। এখানে 35 থেকে আমার এখানে কত দেওয়া আছে? টোটাল 35 দেওয়া আছে, 35। তাহলে এর আগে তো অবশ্যই কোন সংখ্যা অবশ্যই আছে, 0 থেকে আছে। তা ভাঙ্গা ঘর দিয়ে আমি অন্য সংখ্যাগুলোকে বোঝানো হয়েছে, বুঝিয়ে দিয়েছি এখানে। তারপর আমি এখানে ব্যবধান তোমার ছিল 10 করে ব্যবধান, আমি এখানে 25.5 একটি দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যত ব্যবধান থাকবে তার যে মানটা তোমার এখানে দেওয়া থাকবে তার থেকে ওই ব্যবধান অনুযায়ী তোমরা একটা মান নিয়ে নেবে আর বাংলা চিহ্ন দিয়ে দিবে। কার ক্ষেত্রে? প্রতিটা ক্ষেত্রে তোমরা দিয়ে দিবে এভাবে। এখন প্রথমে দেখো এখানে আমার 35.5 আছে, তার গণসংখ্যা কত? 6। দেখো 35.5 এর তার গণসংখ্যা আছে তোমার 6 এর ক্ষেত্রে। তাহলে এইটা দিছি আমি, দেখো প্রতিটা ব্যাখ্যা দিছি, যেটা গ্রাফ পেপার হলে সবচেয়ে ভালো হতো। দেখো এই যে 1 2 3 4 5, দেখো একটু রাউন্ড করে দিছি। আবার এই পাশে দেখো এখানে 1 2 3 4 5, এটা আমি একটু ব্যাখ্যা করে দিছি যেন বুঝতে 5 বার 1 বার 1 দিয়ে 5 এর মধ্যে বুঝতে সুবিধা হয়। দেখো 35.5 এ গণসংখ্যা দেওয়া আছে তোমার 6 দেওয়া আছে। তাহলে আমি প্রতি ঘরকে, এটা তোমার বুঝতে সুবিধা হবে, আমি একটা ভাষায় একটা ডায়লগ দিয়ে আমি এখানে লিখে দেব যেন তুমি কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, যেন তুমি তিনটার ডায়লগ একটা ডায়লগে তুমি লিখতে পারো। তিনটাই যেন ভাষাগত যেন একই হয়। কিভাবে হবে, তুমি কিভাবে লিখবা, কোথায় কোথায় তোমাকে চেঞ্জ করতে হবে সেটা তুমি দেখে বুঝতে পারবা। আমি একটা দিয়ে আন্ডারলাইন দিয়ে দিব, তুমি যেন সেখানে তুমি বুঝতে পারো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমার কি ছিল? মধ্যবিন্দু এবং গণসংখ্যা। তাহলে শুধু যেখানে মধ্যবিন্দু গণসংখ্যা থাকবে অন্য ক্ষেত্রে সেটা শুধু চেঞ্জ করবা। এখন তুমি প্রতি ঘরকে এক এক ধরতে পারো, অথবা প্রতি দুই ঘরকে এক ধরতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী। আমি প্রতি এক ঘরকে এক ধরবো এখানে। দেখো এখানে 35 এ আমার গণসংখ্যা ছিল 6। তাহলে এখানে তুমি দেখো আমরা গণবো এখানে 35 হল 1 2 3 4 5। তাহলে 6 কোথায় উঠবে? আমার এই জায়গায় উঠবে। দেখো 6 হলো আমার এখানে বহুভুজের ক্ষেত্রে। তারপর 45.5 এ কত আছে তোমার? 8। এই সে দেখো 45.5, এখন আমি 8 ঘর যাব। দেখো 1 2 3 4 5 6 7 8 আমার হবে এই জায়গায়। তাহলে এখানে আমি একটা বৃত্ত দিয়ে দিব। এখানে আমি বিন্দু দিয়ে দিলাম। আমি এখানে আমার 8 হলো আমার এই জায়গায়, তাহলে এখানে আমি কি বিন্দু দিয়ে দিলাম। তারপর দেখো 55.5 এ কত তোমার গণসংখ্যা দেওয়া আছে? 10। এই দেখো 55.5, এখানে আমার কি হবে? শ্রেণীর মধ্যবিন্দু। এর নিচে হবে আমার শ্রেণীর মধ্যবিন্দু আর এই পাশে হবে আমার গণসংখ্যা। যেটি y বরাবর সেটা দেব গণসংখ্যা, আর যেটা x বরাবর এটা হবে আমার শ্রেণীর মধ্যবিন্দু। দেখো এটা হলো আমার x, আর এই পাশে মূল আমি ধরলাম এখানে 0, তাহলে এটা হবে আমার x অক্ষ বা প্রাইম।
আর এটা হবে আমার y, আর এই পাশে হবে বিন্দুর বাম পাশে হলে সেটা হবে তোমার অক্ষ, বা কেউ বলে অক্ষ, কেউ বলে প্রাইম। তাহলে y প্রাইম বা y অক্ষ। এখন দেখো আমি দেখো 55.5 এ আমার কত দেওয়া আছে 10। তাহলে এই 55.5 আমার চলে যাবে 10 করে। 1 2 3 4 5 6 7 8 9 এই 10। দেখো এই জায়গায় আমি বিন্দুটা দেব। তারপর দেখো 65.5 এ কত দেওয়া আছে তোমার 12 দেওয়া আছে। এই 35.5 এ আমার, তাহলে এটা হলো আমার কত ঘর 10 এর ঘর, তাহলে 11 এই 12, তাহলে এটা হবে আমার এই জায়গায়। তারপর তুমি দেখো 75.5 এ কত দেওয়া আছে 5 দেওয়া আছে। তাহলে 75.5 এ আমার হবে এখানে 5, এই সেই বিন্দু দিয়েছি 5, দেখো এখানে। তারপর 85.5 এ কত দেওয়া আছে তোমার 7, এই 85.5 এ দেখো 7 দেওয়া আছে এখানে। তাহলে 5 এর ঘর 6 এই 7, তাহলে এই জায়গায় হবে আমার এখানে। তারপর তুমি দেখো 95.5 এ কত দেওয়া আছে 2, তাহলে এখানে আমি 1 এই 2 ঘর। তোমার গ্রাফ পেপার তো অলরেডি দেওয়া থাকবে। ধরো আমি 25 নিয়েছি, দেখো 25 এখান থেকে তুমি একটু এইভাবে দিয়ে দিবা, ডট দিয়ে এখানে উঠবা। তারপর তুমি যোগ করে দিবা, এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগ করে সেট করে দিবা। তাহলে এখান থেকে এদিকে ছিল, তারপর কোথায় হচ্ছে আমার বিন্দুটা এই জায়গায় উঠছে, তারপর কোথায় গেছিল আমার এই জায়গায়, তারপরে এখানে, তারপর আবার এখানে। এখন এখানে যে আমি 100 নিয়েছি, তাহলে এটা আমি কি করব, ডট দিয়ে এখানে দিয়ে দাও। তার মানে এখানে তুমি ডট দিয়ে দিবা আসে। আমি এখানে 10 ব্যবধান বেশি নিয়েছি, তাহলে এখানে দেখতে তোমার সুবিধা হবে, আর এটা তোমার 100% হবে। এই হলো তোমাদের বহুভুজের ক্ষেত্রে। এখন আমি তোমাকে বলছিলাম একটি ডায়লগ দিয়ে যেন 3টা ডায়লগ তুমি লিখতে পারো। আমার এখানে হয়তো জায়গা ধরে আমি ছোট করে লিখে দিচ্ছি, তোমরা এখানে একটা দিয়ে তুমি কিংবা 3টা লিখবে, এটা তোমরা নোট খাতায় লিখে নিও। প্রথমে তুমি কি দিবে, এখানে শ্রেণীব্যক্তি মধ্যবিন্দু গণসংখ্যা একটা সারণী তৈরি করে নেবে, তারপর গ্রাফ পেপার দিয়ে দিবে, এবং আবার শেষে কি দিয়ে দিবে, এখানে তুমি বর্ণনটা দিয়ে দিবে। তুমি কি কি নিচ্ছ, ছক কাগজে x ও x অক্ষ, অথবা তুমি বলতে পারো, আচ্ছা এটা দিয়ে একটা বর্ণনা দেই, x ও x অক্ষ, y ও y অক্ষ। ছক কাগজে তোমার এটা আমার কি ছিল, এটা শ্রেণীর মধ্যবিন্দু, প্রতি গড়কে 1 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু, এবং y ও y অক্ষ প্রতি গড়কে গণসংখ্যার প্রতি গড়কে 1 একক ধরে আমি কি আঁকলাম, বহুভুজ আঁকা হয়েছে বা বহুভুজ আঁকি। আচ্ছা আমি আরেকটু সুন্দরভাবে সাজায় দিচ্ছি, একটা দিয়ে তুমি যেন সব লিখতে পারো। আমি লিখে নিই, একটা দিয়ে তুমি 3টায় তুমি ভাষা লিখতে পারবে। দেখেন x অক্ষ বরাবর আমি x ও x অক্ষ লিখি নাই, শুধু কথাই লিখে দিয়েছি, x অক্ষ বরাবর ছক কাগজে প্রতি 1 গড়, তুমি হয়তো বা প্রতি 2 গড়কে ধরতে পারো, তোমার ইচ্ছা। আমি সেজন্য এখানে একটু ডট দিয়ে দিয়েছি এখানে, যেন তুমি চেঞ্জ করতে পারো। এটা তুমি আমি 1 গড়কে ধরছি, তুমি বেশি ধরতে পারো, 2 গড়কে 3 গড়কে মিলে ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি 1 গড় ধরছি, তুমি 1 গড়ে আগে ধরে তুমি শিখো। শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু, আর বহুভুজের ক্ষেত্রে আমার মধ্যবিন্দুর প্রয়োজন, সেজন্য শ্রেণী ব্যবধানে কি লিখছি, মধ্যবিন্দু। মধ্যবিন্দুর 1 একক ধরে কি ধরলাম, 1 একক ধরে। তুমি আমি আবার বলতেছি, তুমি 2 গড়কে 1 একক ধরতে পারো, তোমার ইচ্ছা। এবং y অক্ষ বরাবর ছক কাগজে আমি এখানে দেখো আবার ড্যাশের মধ্যে দিয়েছি, যে তুমি এখানে চেঞ্জ করতে পারো। 1 গড়কে গণসংখ্যা, যেমন এটার ক্ষেত্রে তোমার গণসংখ্যা দরকার, কিন্তু অজীব রেখার ক্ষেত্রে তুমি গণসংখ্যা দরকার কি, বহুভুজের ক্ষেত্রে তোমার গণসংখ্যা দরকার, কিন্তু অজীব রেখার কি গণসংখ্যা দরকার না। এটা কি লাগবে তোমার, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগতেছে, আর কি ক্রমজোড়িত গণসংখ্যা প্রয়োজন। তাহলে এখানে আমি অজীব রেখার ক্ষেত্রে আমি কি দেব, লিখব কি ক্রমজোড়িত গণসংখ্যা, আর বহুভুজের ক্ষেত্রে গণসংখ্যা 1 একক ধরে পরস্পর উপাত্তে
গণসংখ্যার বহুভুজ আঁকা হলো। তাহলে তুমি যদি অজীব রেখা লিখতে চাও তাহলে কি লিখবে, প্রদত্ত উপাত্তের ক্রমমূলত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো। এখন আমি আবার এখানে তোমাদের বলে দিচ্ছি, দেখো আমি এখানে 35.5 মধ্যবিন্দু ছিল, আমি আবার এখানে 10 ব্যবধান কত আসছে 25.5, এটা আমার বরাবর যাবে কার কাছে, 35.5 এর কত 6, সেই 6 একটা বিন্দু দিছি। তারপর দেখো 45.5 এর কত আছে 8, সেই 8 এর একটা বিন্দু দিছি। তারপর দেখো 55.5 এর কত আছে 10, এই সেই 10 এ দিয়েছি একটা বিন্দু। তারপর দেখো 65.5 এর কত আছে 12, এই সেই 12 ঘরে আমি বিন্দু দিয়েছি। তারপর 75.5 এ কত আছে 5, 75.5 কত আছে 5, এই 5 ঘরে আমি বিন্দু দিয়েছি। তারপর দেখো 85.5 এ কত দেওয়া আছে তোমার 7, এই সেই 7 এ আমি বিন্দু দিয়েছি। তারপর 55 এ কত আছে 2, এই সেই 2 ঘরে 1, এই 2 ঘরে দিয়েছি। তারপর আমি আবার 10 ব্যবধান 1 বেশি ধরছি, প্রতিটা ক্ষেত্রে আমি ধরবো এভাবে। এখন ধরার পরে এটা আমি কি করব, কি এই ডট ডট দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে এটার গণনার ক্ষেত্রে আমি আবার বলি শর্টকাটে, x অক্ষ বরাবর সব কাগজের প্রতি এক ঘরকে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর 1 একক ধরে এবং y অক্ষ বরাবর সব কাগজের এক ঘরকে গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। এগুলো তোমাদের বহুভুজ আঁকা নিয়ম। কিভাবে আঁকছো এটা আর কিভাবে বর্ণনা দিবা তুমি সেভাবে একটা বর্ণনা মুখস্থ করো। একটা বর্ণনা তুমি ভালোভাবে বুঝে তুমি এটা বাহাটা আয়ত্ত নিয়ে নাও, আর একটা দিয়ে তুমি সম্পূর্ণ অজীব রেখা বহুভুজ এবং আয়ত রেখা কোথায় চেঞ্জ করতে হয় আমি দেখো দিয়ে দিয়েছি, এই চেঞ্জ করার সময় এইগুলো জায়গায় তুমি এখানে আমি এক বর্গকে ধরছি, আমি আবার বলতেছি তুমি 2 বর্গ ধরতে পারো, 3 বর্গকে প্রতি 3 বর্গকে 1 একক ধরে, অথবা প্রতি 4 বর্গকে 1 একক ধরে, তোমার ইচ্ছা করতে পারো, অথবা প্রতি 2 বর্গকে 1 একক ধরে। আমি এক বর্গকে 1 একক ধরে নিয়েছি। তোমরা তাহলে অজীবের ক্ষেত্রে এখানে চেঞ্জ করতে পারো, এখানে চেঞ্জ করবা, যেখানে ড্যাশ ড্যাশ দিয়েছি তুমি সেখানে চেঞ্জ করবা। আমি আরটা করে দিচ্ছি, এটা পরে কি আছে আমার অজীব রেখা আছে, তাহলে এটা এখন আমি করি। দেখো এটা তাহলে অজীব রেখার ক্ষেত্রে আমার কি কি লাগবে, ওসিকে, ওসিকে ওতে হলো অজীব রেখা, সিতে হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর কেতে হলো ক্রমযুক্ত গণ সংখ্যা। শ্রেণীযুক্ত সবার ক্ষেত্রে থাকবে, তাহলে এখানে শুধু আমার চেঞ্জ হবে, দেখো কি কি আমার এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এখানে আমার হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন অজীব রেখার ক্ষেত্রে অজীব রেখা অঙ্কনের সারণী এটা আমার কি কি লাগবে, দেখো শ্রেণীটি দেওয়া আছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বাইর করতে হবে, আর গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। আমি আবারও বলি বেসিকের মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মধ্যবিন্দু এগুলো সম্পূর্ণ আলোচনা আছে, তোমরা সেখানে দেখে নিও বিস্তারিতভাবে। আমি এখানে শর্ট ভাবে একটু আলোচনা করতেছি। দেখো অবিচ্ছিন্ন তুমি কিভাবে করবা একটু প্রথমে দেখে নাও। দেখো এখানে 30 31 থেকে 40 আছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দুই ভাবে করা যায়। সেই দুই ভাবে কিভাবে, এখানে 30 আছে, তুমি যদি বলো না আমি এভাবে করব, তাহলে এখানে 31 আছে, তুমি হাফ কমাও, তাহলে 30.5 থেকে 40.5 তুমি এইভাবে করতে পারো। এখানে কত আছে 41 আছে, তাহলে 40.5 থেকে 50.5 তুমি এইভাবে করতে পারো। পয়েন্টে তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করতে পারো। অবিচ্ছিন্ন কেমন করে হবে দেখো, এখানে 40 আছে, আবার এখানে 40 আছে, এখানে 50 আবার এখানে সে 50টাই হবে, অর্থাৎ সেটা সাজানো নেই। যদি সাজানো আকার থাকে সেটা আমরা কি চলক বলি, বিচ্ছিন্ন চলক, আর যেটা এলোমেলো ভাবে দেওয়া থাকে সেটা হয় তোমার কি অবিচ্ছিন্ন চলক। এখন আমি এভাবে করব না, পয়েন্ট দেব না, পয়েন্ট ছাড়া করব। দেখো তাহলে আমি কিভাবে করব, এটা আরেকভাবে করা যায়, সেটা কিভাবে, এখানে 31 আছে, এখানে 40 আছে, তাহলে আমি এখানে 30 দিয়ে দিচ্ছি, 30 থেকে 40, এটা হবে তোমার অবিচ্ছিন্ন হবে। দেখো এখানে 41 আছে, তাহলে এখানে 40 থেকে 50, দেখো 41 ছিল, এখানে আবার 40 চলে আসছে, এখানে 50, তাহলে এখানে আবার দেব কত 50, দেখো এখানে 51 আছে, 1 কমাচ্ছি, তাহলে 50 থেকে 60, এবার সবগুলো হবে 60 থেকে 70, 70 থেকে 80, এই 80 থেকে তোমার 90, এই 90 থেকে তোমার হলো 100। দেখো আমি পয়েন্ট দিয়ে করে তুমি এভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তুমি করতে
পারো। দেখো এখানে 31 ছিল, 31 থেকে 40 আমি কি করলাম এখানে 30 থেকে 40, এই 40 টি আবার এখানে দিছি 50, এই 50 আবার এখানে, তারপর 10 কে 60, আবার দেখো এখানে 61 ছিল আমি কই দিছি 60, এই 60 60 এখানে, তার মানে কি হলো ভাই, এগুলো তোমার কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো 70, এই 70 আবার চলে আসলে এই 80, এই 80 আবার এখানে 90, এই 90 আবার এখানে 100, 91 ছিল দেখো আবার 90 করে দিয়ে এখানে কত হলো তোমার 100। অবিচ্ছিন্ন তখনই বুঝতে পারবা এখানে যা থাকবে এখানে ধর একই চলে আসছে, আবার এখানে 50, এখানে 50, এখানে 60, এই 60, 70 70, 80 80, 90 90, এরকম ভাবে যদি হয় সেটা হবে তোমার খুব অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অত প্রথমে যে তোমাকে যেভাবে তোমার দেখানো হয়েছিল অবিচ্ছিন্ন শ্রেণী সীমা পয়েন্ট আকারে তুমি সেভাবে করতে পারো। দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এখানে হলো, তাহলে এখানে আমার হবে কি, তা এই লেখচিত্রের জন্য আমার হবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত, তাহলে এখানে আমি y অক্ষ বরাবর হবে তোমার কি ক্রমযোজিত গণসংখ্যা সংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করব আমরা, এখানে কত আছে 6, তাহলে এখানে 6 দেব। তুমি হাতে একটা ক্যালকুলেটর দিবা এইভাবে, দেখো প্রথমে 6 দিছি, এই 6 আমি ধরব, পরে এখানে কত আছে 8 যোগ 8 আসবে তোমার কত 14, সে 14 সাথে আবার যোগ কত আছে এখানে আমার 10, 14 সাথে কত আছে আমার 10, 10 ইকুয়াল কত আসলো আমার 24, এই 24 সাথে আবার যোগ দেব 12 হবে 36, এই 36 সাথে আবার কত আছে 5, আবার যোগ দেব 5 41, 41 সাথে আবার এখানে আছে কত 7, আবার যোগ দিব তোমার 7 48 আসবে তোমার এখানে। তারপর এখানে কত আছে আবার 2 যোগ 2 এই 50, এই টোটাল তোমার কত আসলো 50। কথা ছিল দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এটা, তাহলে টোটাল কত আসলো আমার এখানে 50। এটা কার মান আসলো ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যা তুমি কিভাবে বের করবে, আগে গণসংখ্যা এখানে দিয়ে দিবে, এই গণসংখ্যা আর এই ক্রমযোজিত গণসংখ্যা আর এই গণসংখ্যা যোগ করার কত কত আসবে 14, এই 14 আবার এটা তোমার গণসংখ্যা যোগ করবে আসবে তোমার 24, এই 24 আবার এটা 12 যোগ করবে 36, এই 36 আর 5 যোগ করবে 41, এইভাবে তুমি করতে থাকবে। 41 আর এখানে 7 আছে কত আসলো 48, এই 48 আর 2 হবে তোমার 50, এইভাবে তোমার ক্রমযোজিত গণসংখ্যা মান বের করা হয়। তারপর দেখো এখানে আমি প্রথমে শ্রেণীর, তুমি এখানে নিবা প্রতিটা কি করবে কি শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, প্রতিটা মান উচ্চ সীমা দেখো, তাহলে এখানে উচ্চ সীমা কত 40 50 60 70 80 90 100। আমি আবার বলতেছি, আমি আগে বলেছিলাম একটি মান তুমি পূর্বের মান নেবা, দেখো আমি বহুভুজের কত নিয়েছিলাম 25.5, তাহলে এখানে তোমার পূর্বের মানটা কত আছে 30 আছে, তাহলে এখানে আমি 30 দিয়েছি। তারপর উচ্চ সীমা সবগুলা নিব উচ্চ সীমা, এই সে 40 এই 40 দিলাম, তার 50 এই 50 এই 60 60 70 70 80 80 90 100, এইভাবে আমি লিখে দেব 40 50 60 70 80 90 এবং 100 100। তারপর ক্রমযোজিত গণসংখ্যায় আমি এখানে দিছি প্রতি দুই গড়কে, এটা যেমন 1 2 3, এই দুই গড়কে আমি এক একক ধরবি পারে, দুই গড়কে এক একক ধরব, আর যদি এক একক ধরতে চাই আমার 50 সহিত এত বড় আমার গ্রাফ পেপার দরকার, আমার ড্রয়িং করতে এটা আরো উপরে উঠে যেত, কিন্তু আমার জায়গা শর্ট, তুমি এক একক ধরতে পারো, তোমার গ্রাফ পেপার অবশ্যই বড় থাকবে, তুমি ধরে নিবা। আমি এটা বোঝানোর সুবিধার্থে তোমাকে এটা করে দিচ্ছি এখানে। তাহলে এক গড় মানে 2, 2 গড় মানে 4, আর 3 গড় মানে 6, আর 5 গড় মানে 10, সেজন্য 10 20 30 30 40 50 এবং 60 এটা আমি দিছি। এখন আমি এই গ্রাফ পেপারে আমি তো বলছি এটা আমার কিসে ছিল মধ্যবিন্দু, এটা দিয়ে আমি কোথায় কোথায় চেঞ্জ করব শুধু সেটা দেখে নাও। দেখো x অক্ষ বরাবর সব কাগজের প্রতি এক ঘরকে শ্রেণীর ব্যবধানের মধ্যবিন্দু, তাহলে আমি কি লিখব শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা,
এখানে শ্রেণী ব্যবধান কি বলছে মধ্যবিন্দু, আমি কি লিখব কি অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, উচ্চ সীমা প্রতি এক বর্গে, এটা আমি এক বর্গে একক ধরে এবং y অক্ষ বরাবর সব কাগজে এক বর্গে গণসংখ্যা এখানে কিভাবে চেঞ্জ করব, এখানে আমি ধরব কি প্রতি দুই বর্গে, প্রতি দুই বর্গে এখানে আমি কি দিব দুই বর্গে, দুই বর্গে ক্রমজিত গণসংখ্যা, এখানে বলছে তোমার ক্রমজিত গণসংখ্যা এক একক ধরে পদার্থ উপাত্তের ক্রমজিত গণসংখ্যার অজিত রেখা আঁকা হলো, এটা দিয়ে দেবো অন্য কিছু না। দেখো আমি তাহলে মুছবো কোথায়, এই জায়গায় আমি চেঞ্জ করব, এই যে এখানে আমার কত দেওয়া আছে 30, তার কথা বাংলা পদে আমি এখানে 30 দিয়ে দিলাম। আর শ্রেণীর উচ্চ সীমা কত দেওয়া আছে 40, 40 এর ক্রমজিত গণসংখ্যা কত দেওয়া 6, তাহলে আমি এখানে বলছিলাম প্রতি দুই বর্গে এক এক করে, তাহলে এটা যদি হয় 2 4 6, তাহলে এখানে হবে তোমার 1 2 3, মানে এটা হবে তোমার 6, এই দুই বর্গে আমি এক ধরছি, এই দুই বর্গে 1, তাহলে 2 4 6 এখানে আসছে। তারপর 50 50 কত আছে তোমার 14, এই 50 2 4 6 8 10 12 14, তাহলে এই করে আসছে। তারপর 60 এ কত তোমার দেওয়া আছে 24, তাহলে 60 24 2 4 6 8 10 12 14 16 18 20 22 24, তাহলে এই করে আসছে। তারপর 70 তোমার কত দেওয়া আছে 36 আসছে। তাহলে এই যে এখানে তোমার আসছে কত 30, তাহলে তোমার এখানে দেখো 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36, এই যে এই ঘরে আসছে। তারপর তুমি দেখো এখানে 70 এ আসছে 36, 80 তে আসছে তোমার 41, তাহলে 80 এর গড় তোমার এই 40 এর গড় হলো তোমার এটা, তাহলে 41 হবে এই যে জায়গায়। তারপর তোমার দেখো 90 কত আছে তোমার 48, 90 কত আছে তোমার 40 এর গড়, তাহলে এটা 42 44 46 48, তাহলে এই গড়টা তোমার আছে এই জায়গাতে এখানে। এখন 100 এ তোমার কত আসছে 50, 100 এ তোমার কত আসছে কত এখানে 50, আর এটা তাহলে আমি তোমার চলে আসবে ঠিক 50 এ করে, 50 কোথায় আসে তোমার এই করে। তোমার আসছে কোথায় বাংলা দলিত আমি কোথা থেকে এখান থেকে 30 থেকে নিচে আগে নির্ভর ম্যাপটা, তারপর আমি চলে গেছি কোথায় উচ্চ সীমা, তাহলে এইখান থেকে শুরু হয়ে তোমার যাবে এই জায়গায়, এটা হলো তোমার অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তার মানে আমি এখানে প্রতি দুই বর্গে এক একক ধরছি কার ক্রমজিত গণসংখ্যা, আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমি এক এককে ধরে নিয়েছি। দেখো একই কথা ওই ডায়লগটাই, জানো না কিছু না, x অক্ষ বরাবর সব কাগজের প্রতি এক বর্গে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার শ্রেণীর ব্যক্তির উচ্চ সীমা এক একক ধরে এবং y অক্ষ বরাবর সব কাগজে এক বর্গে ক্রমজিত গণসংখ্যার দুই একক ধরে পদ উপাত্তের ক্রমজিত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো, শেষ। দেখো একটা ডায়লগ দিয়ে তোমার সব হচ্ছে। তাহলে এই হলো তোমার অজীব রেখা কিভাবে করতে হয় তার সব হলো এটা, আর অজীব রেখা হলো তোমার গ্রাফ পেপার হবে এই ধরনের। আর ডায়লগে তুমি ভাষা যে আছে একটা দিয়ে তুমি সব লিখতে পারবা। তারপর আছে গণি লিখছি, আতে আয়তে লেখো সেতে অবিচ্ছিন্ন, আর গণিতে হচ্ছে তোমার গণ সংখ্যা। তাহলে যদি আমি আয়ত লেখ করতে চাই তাহলে আয়ত লেখ অঙ্কনের সারণী, তাহলে এখানে আমি কি দিব, আমি অ্যাড করে চাই আয়ত লেখ আঁকো, তাহলে এখানে লেখো শুধু আয়ত লেখ। সবার ক্ষেত্রে থাকবে দেখো আছে গণি, আয়ত লেখ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর গণি মানে গণসংখ্যা, তাহলে ক্রমজিত গণসংখ্যা আমার আয়ত লেখার ক্ষেত্রে প্রয়োজন নেই, তাহলে এটা আমি বাতিল করে দিচ্ছি। দেখো আর এই পাশে হবে তোমার গণসংখ্যা।
কি হবে তোমার গণসংখ্যা। দেখো আমার নিম্ন থেকে শুরু করব, কি আছে এখানে 30 আছে, তাহলে 30 আমার এই গড়, আর গণসংখ্যা কত আছে 6, তাহলে এই 5 এই 6 প্রতি এক বর্গে ধরে নিলাম আমি এখানে 6, তারপর 40 কত আছে আমার 6, তাহলে 40 হবে কি আমার 6 ঘরে আছে, এই সেই 6, তাহলে এটা এদিক দিয়ে যাবে কোথায়, এই যে ঘরে, অর্থাৎ 6 এর এখানে চলে যাচ্ছে 40 এর ঘরে। তারপর সর্বোচ্চ সীমা চলে যাবে, দেখো 50 50 কত আছে তোমার 8, তাহলে 50 50 এর সমান কত 8, তাহলে এটা যদি 5 এর ঘর হয় 6 7 এই 8, এই জায়গাটা হচ্ছে আমার, তাহলে এটা কোথায় হবে আমার এই পাশে যাবে না, এটা যাবে শুধু এই বরাবর 6 7, তাহলে 8 এখানে হচ্ছে আমার 8, এটা কোন ঘরে আসছে আমার 50 এর ঘরে। তারপর দেখো 60 এর সমান কত 10, এর 60, তাহলে আমি 10 ঘরে চলে যাব এখানে, তাহলে 10 কোথায় আমার এই ঘরে চলে আসছে 10 10, তাহলে এটা আমি কোথায় যাব, উপরে উঠবো, আবার উঠে আর 10 ঘরে যাব, এটা আবার চলে আসছে তোমার এই 60 ঘরে। তার মানে এখান থেকে তোমার আসলে বিন্দুটা এদিক হয়ে আমরা এদিক যাচ্ছি, তারপর এদিক হয়ে এদিক। 70 এ কত আছে 12, 70 এ হলো তোমার 12, তো এটা ছিল আমার 10 এর ঘর 11 12, তার মানে কি আরো উপরে যাবে। গ্রাফ পেপার হলে আরো সুন্দর হতো অবশ্য। তাহলে 70 হলো তোমার এখানে 12 এর ঘরে, 80 হলো তোমার কত 5 চলে আসছে, তা 80 হলো তোমার 5, তার মানে এই ঘরে, এটা কোথায় আসবে এই পাশে নিচে আসে তোমার যাবে কোথায় এই 5 এর ঘরে যাবে, 5 এ যাবে 80 তে। তারপর দেখো তুমি 90 কত আছে তোমার 7 এর ঘরে, তা 90 কত তোমার এটা 5 6 6 7, তাহলে এই যে এই ঘরে, এটা কোথায় যাবে না, এটা উঠবে আবার এই যে এই পাশে 7 এর ঘরে, এই সেই 7। তারপর 100 হবে তোমার 2 এর ঘর, তাহলে 100 হবে তোমার 1 এই 2, এটা এদিকে আসে আবার এদিকে চলে যাবে, এই হলো তোমার টোটাল। তুমি হয়তো আমি 100 110 দাও ওই পাশে, তাহলে আরেকটু ভালো হবে। তার তুমি এটা স্কেচ করে নিবে, পেন্সিল দিয়ে সুন্দর করে স্কেচ করে নিবে। আয়তের লেখা এই হলো তোমাদের আয়ত লেখার ঘর। তার মানে তোমার প্রথম মান নিবা, যে আগে নিব শ্রেণী মানটা নিবা অবিচ্ছেদ্য শ্রেণীর, তারপর সবগুলো কি করবে তুমি উচ্চ মান নিবা। তার মেইন পদে কত ছিল 6, উচ্চতা তোমার 40 ছিল 6, আর 50 এ তোমার ছিল কত 8, সে 50 8 এ গেছে। তারপর 60 এ তোমার ছিল কত 10 এ, এই 10 এর পরে, তারপর 70 ছিল 12, এই সে 12 এর পরে, আর 80 ছিল তোমার 5, এই 5 এর পরে, তারপর তোমার 7 এ ছিল 90 7 এই 7, এই 7 এর পরে, তারপর 2 এই সেই 2, একসাথে তোমার 2। তুমি আবার যে কোনো আমি আরেকটু সংখ্যা বাড়াই নিব 110 নিতে পারো। তাহলে এই যে 110 আমি একটু বোঝার সুবিধাতে দিচ্ছি এখানে, ধরো 110, তাহলে এটা তুমি রাখে দিবা, শেষ। এগুলো তোমার আয়ত লেখার গ্রাফ কেমন করে হবে সেটা আমার মনে হয় তুমি যে গ্রাফ নিয়ে বসো আরো তোমার জন্য সুবিধা হবে। গ্রাফ নিয়ে আমি অবশ্যই বোর্ডের মধ্যে করে দেখাইছি, অবশ্য গ্রাফ নিয়ে ড্রয়িং করে দেখাইছি, কেমন বুঝতে পারছো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিভাবে লিখবে, একইভাবে একই ভাষা লিখবে তুমি। x অক্ষ বর্গ সব কাগজে প্রতি এক বর্গে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির এক একক ধরে এবং y অক্ষ বরাবর সব কাগজের প্রতি এক বর্গে গণসংখ্যার এক একক ধরে কত উপাদানের গণসংখ্যার আয়ত লেখা আঁকা হলো। দেখো আমি একটি ডায়লগ দিয়ে 3টি ডায়লগ লিখতে পারছি, শুধু কোথায় চেঞ্জ করতে হয়েছে সেটা আমি আগে বলে দিয়েছি। দেখো ভিডিওটি অবশ্য অনেক বড় হয়ে যাচ্ছে, তোমার এটি আলোচনা করার জন্য বিরক্ত হবে না, তুমি আবার টানা টানে দেখবে না,
এই যেন তুমি ক্লিয়ার ভাবে যদি দেখো ইনশাআল্লাহ তুমি বুঝতে খুবই সুবিধা হবে। না হয় এলোমেলো হয়ে যায়, কখন অবিচ্ছেদ্য শ্রেণীসীমা হবে, কখন গণসংখ্যা হবে, কখন প্রমাণিত গণসংখ্যা হবে, কখন মধ্যবিন্দু হবে, বুঝতে সমস্যা হয়। এই যেন সমস্যা হয় আমি একটি ছন্দ দিয়েছি, বিয়োগ ও সিকে আছে করে বৃত্তে বহুভুজ প্রতিটা ক্ষেত্রে তোমার শ্রেণীবিভক্তি থাকবে এমতে মধ্যবিন্দু, বহুভুজের ক্ষেত্রে কি হবে মধ্যবিন্দু এবং গণসংখ্যা। আর অজিটের ক্ষেত্রে হবে ওসিকে, ওতে হচ্ছে অজিট রেখা, সিতে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তার উচ্চ সীমাটা নিবা, আর এতে ক্রমবর্ধিত গণসংখ্যা, আর গণসংখ্যা দেওয়া থাকবে তার ক্রমবর্ধিত গণসংখ্যা বাইর করতে হবে। তারপর আছে গণে আছে আতে হচ্ছে আয়তে লেখো, সতে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে, তারপর গতে গণিত হচ্ছে তোমার গণসংখ্যা। তুমি এটা মনে রাখো, বিয়োগ করবা ও বিয়োগ ওসিকে মানে ওসিকে জায়গা নাম মনে রাখো তুমি, ওসিকে সেখানে কি আছে বলি। এইভাবে তুমি যে মনে রাখো কৌশল আকার করো ইনশাআল্লাহ। আমার মনে হয় তুমি যদি এই টেকনিকটা অবলম্বন করো তাহলে অজীব রেখা, বহুভুজ এবং আয়তন কার কোথাও সমস্যা হবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। কেন এটি করতে গেলে আমার কিছু না কিছু হলেও তোমাদের আমার পরিশ্রম হয়েছে, আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। এটা কাদের জন্য যারা বুঝতে খুবই সমস্যা হয়। দেখো যারা তোমরা 26 পরীক্ষা দিবে তুমি এখান থেকে দুইটা সৃজনশীল কমন পাবে, পরিসংখ্যান পদে থেকে তুমি কয়টা সৃজনশীল কমন পাবে? দুইটা। দেখো প্রতিটা ক্ষেত্রে কোথাও চাবে বহুভুজ, কোথাও চাবে আয়তন রেখা, আবার কোথাও চাবে তোমার অজীব রেখা, এটা ঘ নম্বরে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই অধ্যায়ের আর টপিক দিব যেন তুমি প্রতিটা অঙ্ক কিভাবে করবে মনে রাখার কৌশল দিব যেন তুমি করতে পারো, এবং আর একটি সৃজনশীল দিয়ে তুমি যেন এই অধ্যায়ের সমস্ত সৃজনশীল অ্যান্সার করতে পারো। এটি আমি সর্বশেষ যে এই অধ্যায়ের টপিকটি শেষ হবে, পর্ব 25 শেষ হবে, সেখানে আমি আলোচনা করব একটি সৃজনশীল দিয়ে যেন তুমি সব অ্যান্সার করতে পারো। তো আজ বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।